বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্তি পেতে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় এমনটি জানিয়ে আরও বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন ভোটারদের হাতে। তাই হ্যাঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। এদিকে আসন্ন নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তা ও সৈনিককে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এবারের জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তবে এই নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ দানা বেঁধেছে প্রধান তিন রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং এনসিপিতে। এই তিন দলই ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে। নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির টানাপোড়েন আগে থেকেই রয়েছে জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির চাপে পড়ে ইসি সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচন করার সুযোগ দিচ্ছে। অন্যদিকে দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতে যেমন মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল অন্য দলের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি করেছে, বিএনপি এখন সেই রাজনীতি পরিবর্তনের ধারা শুরু করেছে। দোষারোপের রাজনীতি আর কতদিন? এ নিয়ে আজকের এই আলোচনায় রাজকাহনের স্টুডিওতে আছেন বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, আছেন দাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং আমাদের সাথে যুক্ত হবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। রাজিকুজ্জামান রতন, দোষারোপের রাজনীতি আমরা দীর্ঘদিন দেখেছি, বিশেষ করে বিগত 17 বছরে আসলে যখনই আমরা একটি দলের দলীয় প্রধানকে কোনো বক্তব্য দিতে শুনেছি, তিনি শুরুটাই হয়তো করেছেন বিরোধী দলের নানান রকম দোষ দিয়ে। সেই জায়গাটি থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছিলাম, কিন্তু এখন রাজনীতির মাঠে মূলত যেই তিনটি বড় রাজনৈতিক দলকে ঘিরে সব আলোচনা সমালোচনা চলছে, তারাও প্রত্যেকেই একে অপরের দিকে সেই দোষারোপেরই আঙুল তুলছে। সাম্প্রতিক সময়ে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে যেটি সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে ইসির যে কর্মকাণ্ড, সেটি নিয়ে তিনটি রাজনৈতিক দল ইসিকে সমানভাবে দোষারোপ করছেন। সবাই বলছেন যে একটি দলের প্রতি আসলে নির্বাচন কমিশন ঝুঁকে গেছে। কি বলতে চান? ধন্যবাদ। রাজনীতিতে তর্ক বিতর্ক থাকবে, যুক্তির লড়াই থাকবে, নীতির বিরোধ থাকবে, এবং রাজনীতি যদি জনগণের জন্য হয়, জনগণের মতটাকে নিজেদের মতে নিয়ে আসবার জন্য অথবা নিজেদের চিন্তাটা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নানা ধরনের তৎপরতা থাকবেই। এই তৎপরতার অংশ হিসাবে সভা সমাবেশ থাকবে, যেমন কর্মী সভা যেমন থাকবে, জনগণের সঙ্গে জনসংযোগ থাকবে, পত্রপত্রিকায় লেখালেখি হবে, টক শোতে কথা হবে। এগুলো নিয়েই তো জনমত তৈরি হয়, জনমত গঠন হয়। যে কারণে তো আমরা বলেছিলাম যে সংবিধানে মানুষের যে মৌলিক অধিকার হিসেবে যা স্বীকৃত হয়ে আছে, মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সমালোচনার স্বাধীনতা, এগুলো যে থাকবে, সেগুলো না থাকলে গণতন্ত্রটা প্র্যাকটিস করা যায় না। ফলে এটা গণতন্ত্রের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। 2 নম্বর হচ্ছে, এটা রাষ্ট্র ক্ষমতা যারা আছেন এবং রাষ্ট্র ক্ষমতা যারা যাবেন, তাদেরও একটা পরীক্ষার জায়গা। যারা আছেন তারা কি কাজ করছেন, সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা বলা। শুধু সমর্থন করা এবং তোষামত করা তো আর কোনো যুক্তিবাদী মানুষের পক্ষে এটা গ্রহণযোগ্য কাজ হতে পারে না। এখন একদিকে কেউ তোষামতকে পছন্দ করেন, আর একদিকে দোষারোপের কথা বলেন। আচ্ছা, দোষারোপ কখনো কখনো ভালো। যদি কেউ আমার দোষটা ধরিয়ে দিতে পারে, তাহলে তো আমার একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমার তো খেপে যাওয়ার কিছু নাই। একটু যদি আমি আপনার কথার সাথে যুক্ত করি, রাজিকুজ্জামান রতন, আপনার নিশ্চয়ই একটি বিষয়ের চোখে পড়েছে, জামায়াতে ইসলামী বারবার আসলে দীর্ঘদিন ধরে একটি অভিযোগ করছিল যে বিএনপি শীর্ষ নেতাকে আসলে কেন এই সরকারের তরফ থেকে এই প্রোটোকল দেওয়া হচ্ছে। নিশ্চয়ই আপনি দেখেছেন যে গতকাল তারাও তাদের নিজেদের আমিরের জন্য একই প্রোটোকল দাবি করেছেন, যেটি নিয়ে তারা দীর্ঘদিন দোষারোপ করছিলেন, এখন তারা নিজেদের জন্য সেটি দাবি করছেন। এই বিষয়টাকেই বা আপনি রাজনৈতিক দলের হিসেবে কিভাবে দেখছেন? এই জন্য শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে নীতি প্রতিষ্ঠার লড়াই। হ্যাঁ, যদি বিষয়টা নীতি না হয়ে এটা যদি সুবিধা হয়, তাহলে আপনি সুবিধা পেলে আমি সুবিধা পাবো না কেন? তাহলে তখন হবে সুবিধার প্রতিযোগিতা। রাজনীতিটা হওয়া উচিত ছিল নীতি প্রতিষ্ঠার সংগ্রাম। যদি মনে করি যে হ্যাঁ, কেউ কেউ বলে না যে আমি আসলে কাউকে ভয় পাই না, আমি এক উপরওয়ালা ছাড়া কাউকে ভয় পাই না, তাহলে চারিদিকে এত পাহারাদার নিয়ে ঘুরতে হয় কেন? এই প্রশ্নটা যদি কেউ করে, তো ফলে এই জন্য কিছু কথা থাকে যেটা জনগণের সামনে বাগাড়ম্বর হিসেবে বিবেচিত হয়। কিছু কথা থাকে যে কথার আড়ালে মূল কথাটাকে চাপা দিয়ে দেওয়া হয়। আমরা যেমন ধরুন 15 বছর আওয়ামী লীগের শাসনামলের বিরোধিতা করেছিলাম কেন? দুর্নীতি, দুঃশাসন,
নিপীড়ন, একটা গণতান্ত্রিক ভোট করেনি বলে, সেই কারণেই তো। তাহলে আওয়ামী লীগ যখন নেই তখন আমাদের দায়িত্বটা কি? দুর্নীতির দরজা বন্ধ করা, দুঃশাসন না রাখা এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করা। আজকে যখন প্রধান উপদেষ্টা বললেন বৈষম্য, শোষণ এবং নিপীড়ন দূর করতে হ্যাঁ ভোট দিন, খুবই দারুণ কথা। কিন্তু বৈষম্য কেন হয়? যদি শোষণ থাকে তাহলে তো বৈষম্য হয়। শোষণটা কি? একটা পুঁজিবাদী দেশে পুঁজিবাদী শোষণ তো থাকে। তাই শোষণের জায়গাগুলো কোথায়? শ্রমিককে মজুরি কম দিলে শোষণ হয়, কৃষকের ফসলের দাম না দিলে শোষণ হয়, আমাদের যদি শ্রমজীবী মানুষকে তার বেতন ঠিকমতো না দিলে সেটা শোষণ হয়, বাজারে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ালে সেটা শোষণ হয়। তার শোষণের এই জায়গাগুলো কি বন্ধ করেছেন আপনারা 1.5 বছরে? তার মানে আসলে এই সরকারের বিরুদ্ধে নানান রকম অভিযোগ ফলে এই আছে। যে কথামালার রাজনীতি, কথা তো থাকতে হবে, কথার সঙ্গে কিন্তু কমিটমেন্ট থাকে। নিশ্চয়ই নীলোফার কিন্তু এই চৌধুরী মনি, কথার সঙ্গে যদি কমিটমেন্ট না থাকে, কথা হয়ে যায় কথার কথা, তখন কথা দিয়ে কথা কাটাকাটি চলতে থাকে, তখনই আসলে দোষারোপের রাজনীতি। সেটি কি আসলে এই মুহূর্তে আমরা দেখছি কিনা, এবং ইসি নিরপেক্ষতা না রাখতে পারলে প্রয়োজনে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, এরকম কথা বলেছেন এনসিপি নেতা। তিনি প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানিয়েছেন এবং তিনি এটিও বলেছেন যে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের পক্ষে রায় দেওয়া হয়েছে। বিএনপি ও ছাত্রদল ইসির সামনে মব তৈরি করায় ইসি এমন রায় দিয়েছে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, এই ইসি গঠিত হবার পরে থেকেই তো তারা বলছিল যে ইসি পক্ষপাতিত্ব করছে। কি পক্ষপাতিত্ব করছে, কোথায় পক্ষপাতিত্ব করছে, তারা কিন্তু ধরতে পারে নাই। এটা শুরু হলো কোনটা দিয়ে? আপনার ইশরাকের মেয়র নির্বাচনের রায়টাকে কেন্দ্র করে। যে রায়টা দেওয়ার পরে ইসির কারো সাধ্যই নাই, আদালত যদি রায় দেয় ইসি কিন্তু বাধ্য গ্যাজেট বানাতে। ইসি গ্যাজেট বানিয়েছিল। এটার পরে তারা শুরু হলো ইশরাককে সঙ্গে না পেরে ইসিকে ধরলো। যাই হোক, সেখান থেকে তারা কিন্তু প্রুফ করতে পারে নাই কোনো কিছুই। অথচ আমরা প্রুফ সামনে নিয়ে আপনার কথা বলছি। আমরা যখন কথা বলছি তখন আপনি জানেন বিএনপি নেতারাও অভিযুক্ত করেছেন, সিনিয়র নেতারা, যে পোস্টাল ব্যালটে যেভাবে ইসি কর্তৃক তো এটা ছাপা হয়, ছাপা হয়েছে। আপনার মার্কাগুলো যদি দেখেন, অজ্ঞাত অখ্যাতকে আলফাবেট এর আগে কখনো এরকম হয় নাই দিয়ে সেই আলফাবেটও ভুলভাল উল্টাপাল্টা করা হয়েছে এবং ধানের শীষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধানের শীষকে খুঁজতে পাওয়া গেল যেখানে, সেইখানে একদম এক কর্নারে, সেই জায়গায় যদি সিল মারে আপনার কেউ, তাহলে সেই কাগজটা যখন ভাঁজ করবে তখন আরেকটা ঘরে ওই কালির দাগ পড়ে যাবে। এবং আপনি জানেন যে 2 ঘরে কালির দাগ পড়লে সেই ভোটটা আপনার অবৈধ হিসেবে, বাতিল হিসেবে গণ্য হয়। তো বাতিল গণ্য হবে বিএনপির ভোট। অথচ দেখেন, যাদের সামনের উপরের দিকে থাকার কথা না, অনেকভাবেই তো মেকানিজম করা যেত, এটাও তো একটা মেকানিজম হয়েছে। এই মেকানিজমে আপনি কিভাবে ভাবতে পারেন যে ইসি এইখানে কারো পক্ষে না? কিন্তু সেই ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা আপনারা করছেন, সেই অভিযোগও তো করেছেন এনসিপি নেতারা। ইলেকশনই তো হয় না, ইঞ্জিনিয়ারিং হলো কোথা থেকে? আপনার ইঞ্জিনিয়ারিংটা কোথায়? আমরা তো এটা দেখাই দিলাম। আপনার ব্যালট তো কারো বাড়িতে যাওয়ার কথা না, অথচ বিদেশে দেখেন বাসায় বাসায় থেকে শত শত ব্যালট বের করা হচ্ছে। তাহলে এই ব্যালটগুলো কিভাবে গেল? এই দায়টি জামায়াতের নেতাকর্মীরা বলছেন ইসির দায়, কারণ তারা কেন এই জিনিস নিয়ন্ত্রণ করতে পারেন? আমরা তো ইসিকেই বলবো, জামাত বলুক বা যেই বলুক না কেন, ইসিকে জবাব দিতে হবে। ইসি উপরে দেখায় যে বিএনপির সাথে ভালো সম্পর্ক আছে বা বিএনপি অনেক বড় দল, তাকে সমীহ করে এটা দেখাচ্ছে, আর ভিতরে ইসি কার জন্য কাজ করছে আপনি দেখেন। বিএনপিকে ভোট দিলে ভোটটা 2 ঘরে পড়বে সেই ভাস করলে, তাহলে ইসি কি এটা জানে না? ইসি কি না বুঝে এটা করছে? ইসিতে ওইখানে যারা চাকরি করে তারা কি এটা বুঝে শুনে করে নাই? এই ষড়যন্ত্রটাকে বের করা একান্তভাবে উচিত। এবং ওই এতগুলো করে ভোটটা কিভাবে গেল, এই যাওয়াটাও আমরা জানতে চাই। আসলে বিএনপির সিলটা আছে, সেই লাইনটিতে আমি যদি ভুল না করে থাকি আরো বেশ কিছু রাজনৈতিক দলের চিহ্ন আছে। ভাঁজ করলে তো আসলে সবারই ভাঁজ হয়ে যাবার কথা, তারা কেউ অভিযোগ করছেন না কেন? তাদেরটা ওইভাবে পড়ছে না। আপনি ওইটা খেয়াল করেন, তারা কয়টা ভোট পাবে, তাদের সিলটা কয়টা পড়বে, অন্য যে মার্কাগুলো আছে সেটা আর এটা কিন্তু এক না। এইখানে আপনি ভাঁজ করলে আপনি বোঝানো যাবে, এখানে যদি থাকতো আমি এটা বুঝাই দিতে পারতাম। সো ইসি তো এটা ক্লিয়ার করছে না যে ইসির ভুল হয়েছে, না ইসি ইন্টেনশনালি এই কাজটা করেছে, না ইসির এরকম সে জানতো না অন্য কেউ করেছে, এটা তো তাকে ক্লিয়ার করতে হবে।
সে কিন্তু এটা ক্লিয়ার করে নাই। এবং ভোটগুলা কেন আরেক বাড়িতে পাওয়া গেল সেইখানে কেন, আরেকটা জিনিস আপনি খেয়াল করেন যে এইখানে ভোটগুলা যেটা, যেমন আজকেও অনেক পোস্টাল ভোট ব্যালট ফিরে আসছে, ঠিকানা অনুযায়ী কাউকে পাওয়া যায় নাই। তাহলে এই যে ঠিকানা অনুযায়ী পাওয়া যায় নাই, আপনি জানেন যে বিদেশে মিডল ইস্টে বিশেষ করে কফিলের আন্ডারে কেউ চাকরি করে এবং একটা কফিলের আন্ডারে 200, 300, 400 লোকও কাজ করে। সেই কফিলের সঙ্গে যে যারা ঘটন পটিয়সী, তারা যে কফিলের সঙ্গে আতাত না করেছে আর কি আপনার আবার একই অভিযোগ কিন্তু বিএনপির বিরুদ্ধেও আছে। বিএনপি ফ্যামিলি কার্ড বা অন্যান্য কার্ড দেওয়ার নাম নিয়ে আসলে এক ধরনের ধোঁকাবাজি করছে জনগণের সাথে, সেই বক্তব্য রেখেছেন জামায়াত নেতা। এটা তো আমি বলি 23 সালে 31 দফা 23 সালে সাংবাদিক সম্মেলন করে বের করা হয়েছে। সেই 23 সাল থেকেই কিন্তু 31 দফার মধ্যেই আছে যে নারীদের, বিএনপি কখনো ক্ষমতায় আসলে নারীদের জন্য কি করবে, বেকারদের জন্য কি করবে এবং যুবকদের জন্য কি করবে, কৃষকদের জন্য কি করবে, শ্রমিকদের জন্য কি করবে। আজকে এনসিপি নেতারা প্রশ্ন তুলেছেন, সেই জায়গাটাতে আমি আসবো। একটি বিরতির সময় হচ্ছে। জি25 পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাত নিবেদিত রাজকাহন দেখছেন। আরিফুল ইসলাম আদিব, স্বাগত আপনাকে রাজকাহনে। দোষারোপের রাজনীতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারেক রহমানের প্রত্যাবর্তন প্রশ্নে এনসিপির বেশ কিছু আসলে কথা আজকে আমি তুলে ধরতে চাই। আপনারা বলেছেন তারেক রহমান দেশে আসার সময় সারা ঢাকায় তার ছবিযুক্ত পোস্টার ব্যানার ছিল, তখন পদক্ষেপ নেওয়া হয়নি। খালেদা জিয়ার শোক সভার নামে নানা প্রচারণা করা হচ্ছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আপনারা উদ্বিগ্ন এবং তারেক রহমান একটি কথা বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যান নিয়েও আপনারা প্রশ্ন তুলেছেন, কি প্ল্যান সেটি আসলে ইসিকে নিয়ন্ত্রণ করা কিনা তার পরিকল্পনা কিনা, কিংবা মিডিয়া নিয়ন্ত্রণ করা কি তার পরিকল্পনা কিনা, সেই প্রশ্ন আপনারা তুলেছেন। এই দোষারোপগুলো কেন? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছে ডিবিসির সবাইকে। প্রথমত বিষয় হচ্ছে যে দোষারোপটা একপাক্ষিক হচ্ছে কিনা কিংবা এক জায়গা থেকে করা হচ্ছে কিনা, এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে ইসির যে আচরণ, সেই জায়গাটির থেকে মূলত এই প্রশ্নটা আসছে। এখন একটা বিষয় একই সাথে আপনি এটাকে যৌক্তিক প্রশ্ন তোলাও বলতে পারেন, আবার দোষারোপও বলতে পারেন। এটা আসলে যে প্রশ্নটা তোলে তার জায়গার থেকে মূলত হচ্ছে হিসেবটা আসে মূলত। একটা কথা বলা হয়েছে যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা। মিডিয়া তো নিয়ন্ত্রণ করা এটা শুধু অভিযোগ না, এটা প্রতিষ্ঠিত সত্য। 5ই আগস্টের পরে বসুন্ধরা গ্রুপের 6 মিডিয়াতে কারা এমডি ডিএমডি বসেছে এবং সেখানে নিয়ন্ত্রণ নিয়েছে সেটা খুব স্পষ্ট করে। এখন সিনিয়র সাংবাদিকদের নাম ধরে বলে আসলে অসম্মানিত করতে চাই না। বিভিন্ন পত্রিকার সম্পাদক পরিষদ চেঞ্জ হয়েছে গত 2-3 দিনও। সময় টেলিভিশন থেকে বেশ কিছু জায়গায় যারা নিউজ মেক করে, যারা গেটকিপারের ভূমিকা থাকে, তাদের অনেকেই বেশ কিছু পরিবর্তন করছে। ফলে এই নির্বাচনকে সামনে রেখে এ ধরনের হচ্ছে তৎপরতাটা মিডিয়া পরোক্ষ কিংবা হচ্ছে করছে। হ্যাঁ, এটা তো স্পষ্ট। এটা তো ধরেন এখন জায়গা থেকে বললে, আপনার স্পেসিফিক নাম ধরে বললে আরও স্পেসিফিক অনেক কিছু বলা যাবে। আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পত্রিকার সম্পাদক থেকে অন্য জায়গার যারা দায়িত্ব পালন করছেন, এটা ধারাবাহিকভাবে হয়েছে। ইলেকশন উপলক্ষে জায়গাটা আরও বেশি হচ্ছে। তাহলে মিডিয়ার বিষয়টা অভিযোগ না এবং এটা দোষারোপ না, বরঞ্চ আগে যেরকম মিডিয়া শুধুমাত্র একটা গ্রুপকে দিয়ে অনুমোদন করানো ওই ধরনের, সেই জায়গায় জাস্ট হচ্ছে ব্যক্তি পরিবর্তন করে হচ্ছে মিডিয়াকে একপাক্ষিক করে তোলা হচ্ছে। এরপরে যেটি হচ্ছে যে আপনি বলছেন, যেমন বিশেষ করে বেগম খালেদা জিয়া তিনি মারা গিয়েছেন, তার রুহের মাগফিরাত কামনা করি। দেশের জন্য সবচেয়ে বেশি গণতান্ত্রিক লড়াইয়ের মানে আইকনিক নেত্রী। সেই জায়গা থেকে তার জন্য তো অবশ্যই দোয়া অনুষ্ঠান করতেছে ধারাবাহিকভাবে। সেই জায়গাটার থেকে আমিও গত পরশু আমি একটি দোয়া অনুষ্ঠানে আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম দক্ষিণখানে যে জায়গা থেকে। আবার তারেক রহমানের আশাকে কেন্দ্র করে পুরো ঢাকায় ধরেন হচ্ছে পোস্টার ছিল, সেখানে পোস্টার কিংবা হচ্ছে ব্যানার। তো সেটা কিন্তু পরোক্ষভাবে এক ধরনের নির্বাচনের আচরণবিধি কিংবা হচ্ছে ভাঙা, সেটা কিন্তু কিছুটা হলেও দেখা গেছে। তো ফলে একই সাথে এটাকে দোষারোপ বলবেন নাকি যৌক্তিক প্রশ্ন তোলা, এটা আসলে দৃষ্টিভঙ্গির উপরে ডিপেন্ড করবে। তবে আপনারা মনে করছেন যে বিএনপি আসলে তারেক রহমানের এই দেশে ফেরার সময় থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন? লঙ্ঘন করছে আমি সরাসরি সেভাবেও বলতে চাই না। আমি বলতেছি এটা লঙ্ঘন করা নানা ধরনের অ্যাক্টিভিটিস প্রকাশ পেয়েছে। জি, আপনারা বলছিলেন যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন যদি ইসি নিরপেক্ষতা রাখতে না পারে। কেন মনে হচ্ছে ইসি নিরপেক্ষতা রাখবে না? কারণ বিএনপি তো বারবার অভিযোগ করছে যে এই ইসি জামায়াত এবং এনসিপির পক্ষে কি কাজ করছে।
জামাত এনসিপির পক্ষে গিয়ে কাজ করছে এটা আসলে জাস্ট রাজনৈতিক বলার জন্য বলেছে। ইসির হচ্ছে মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়ার যদি বিষয়গুলো আপনারা দেখেন খুব স্পষ্ট করে, যে আমরা দেখেছি যে কমিশনের কার্যালয়ে যেখানে মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া হয়, জাস্ট বিএনপির প্রার্থীর বিপরীতে একই দলে স্বতন্ত্র মনোনয়ন যে প্রার্থী দিচ্ছেন তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে সামনে। আপনি গত দুদিন আগেও হচ্ছে অভিযোগ করার ফলে যে অভিযোগ করছে সেই প্রার্থীকে বাহিরে প্রকাশ্যে মারধর করা হচ্ছে। তো এই যে হচ্ছে নিজের দলেরই বিদ্রোহী কিংবা কেউ যদি স্বতন্ত্র নির্বাচন করে, সেখানে দল মনোনীত প্রার্থী যদি সক্ষমতা থাকে সে কিন্তু তাকে মারধর করা, সরাসরি সামনে ধাক্কা দেওয়া, কিন্তু সেক্ষেত্রে এইসব প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। আবার একই সাথে আমরা দেখেছি যে ঋণ খেলাপির দায়ে প্রায় অনেকেরই মনোনয়ন বাতিল হয়েছে, কিন্তু দ্বৈত নাগরিকত্বের একটা বিষয় চলে আসছে, সেখানে দেখেছি 2 থেকে 3 জনের মনোনয়ন বাতিল করেছে, কিন্তু একই সাথে কিন্তু এখনও সেই সংখ্যাটি আরও অনেকেই রয়েছে। তো ফলে এই যে ধরেন দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে ইসির ভূমিকা এবং হচ্ছে তার জায়গাটা কিন্তু একদম নিরপেক্ষতা কিন্তু প্রশ্ন আসছে। একেবারে শুধু সেটি নয়, আপনি দেখবেন যে যেদিন বিশেষ করে গতকালকে সর্বশেষ যে জায়গাটা হচ্ছে যে মনোনয়নের আপনার ইসিতে একটা শুনানি চলতেছিল, সেই মোমেন্টে হচ্ছে ছাত্রদলকে দিয়ে ইসি ঘেরাও করে ভিতরে প্রভাবিত করা, এটা কিন্তু স্পষ্ট। ছাত্রদল বা বিএনপির মব বলার চেষ্টা করছে। এটা মব, আমরা মব শুধু না, এটা হচ্ছে রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শন করে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে তার স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে ব্যাহত করার চৌধুরী মনি, আপনারা রাজনৈতিক শক্তি প্রদর্শন করছেন, আপনারা এসিতে গিয়ে মব করছেন। সবচেয়ে বড় একটি অভিযোগ এই মুহূর্তে আরিফুল ইসলাম আদিব করেছেন যে মিডিয়া পরিবর্তন করছে বিএনপি। বিএনপি চাইলেই আসলে এই মুহূর্তে পুরো মিডিয়া পরিবর্তন করতে পারে কিনা, নির্বাচনের আচরণবিধিও আপনারা লঙ্ঘন করছেন। যারা বলছে তারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে না। যে আমার ছোট ভাই যে কথা বললো, সে নিজে ইলেকশনে দাঁড়িয়েছে, সে কি ইলেকশনের প্রচারণায় যাচ্ছে না? এই যে দেরিতে আসলো, আমরা শুনলাম সে নির্বাচনী প্রচারণায় থেকে এই জন্য আসতে দেরি হয়েছে, তো সেটা নির্বাচনী, তো এগুলো তো যাওয়ার নিষেধ এই টাইমটায় কোনো কারোর সঙ্গে ওরকম করে ই করার ব্যক্তিগত কারণে তিনি যদি আসলে কোনো ব্যক্তিগত, বেশ খুব ভালো পয়েন্টে আসছেন। তারেক রহমান 17 বছর পরে আসছে, তাকে নিয়ে নির্বাচন নিয়ে কোনো পোস্টার হয় নাই, সে ফিরে আসছে ওয়েলকাম টু বাংলাদেশ। সেইখানে পোস্টার করলে সেই পোস্টারে আপনার কোনখানে কোন বিধিনিষেধ লঙ্ঘন হয়? এমন না আর কোনো দলের পোস্টার আমরা কি দেখি নাই ঢাকা শহর। তারেক রহমানের দল বড়, তারেক রহমান অনেক দিন পরে আসছেন, এই জন্য তার পোস্টার হয়তো বেশি হতে পারে। এই যে মিলাদের রাজনীতিটা হলো, মিলাদ তো বিএনপির 11টা অঙ্গ সংগঠন এবং বিএনপি ফাদার সংগঠন হিসেবে 12টা, তো 12টা সংগঠন মিলে যদি একদিন করে এক একটা ওয়ার্ডে, থানায় যদি একদিন করে মিলাদ দেয়, তাহলে 12টা মিলাদ হয় প্রত্যেক ওয়ার্ডে মিনিমাম। এরপরে বিএনপির আপনার সমমনা কিছু জোট আছে দল, যেমন জিয়া পরিষদ, যেমন আপনার খালেদা জিয়া পরিষদ, যেমন খালেদা জিয়ার জেল মুক্তি পরিষদ ইত্যাদি, এরকম অনেক, বাস্তুহারা পরিষদ, এরকম জাতীয়তাবাদী দলের না অনেক দলেরই এরকম আছে। বিএনপি অনেক পুরানো একটা সংগঠন, অনেক অত্যাচারে নিষ্পেষিত হওয়ার পরে এই দলগুলো বিএনপিকে ছেড়ে চলে যায় নাই। তাহলে এই দলগুলো যদি প্রতিটা দল একটা করে মিলাদ দেয়, যেটা আমার ছোট ভাই বললো যে সেও একটা মিলাদে অ্যাটেন্ড করেছে, অন্য দলও মিলাদ দেয় কিংবা মিলাদে অ্যাটেন্ড করে, তাহলে সেটাকে কি আপনার এটা কি অস্বীকার করতে পারে যে 30 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরলোক গমন করে নাই, তার 31 তারিখে দাফন হয় নাই? এটা কি এখন হলে তাহলে এটার সঙ্গে ভোট কোথায় আপনি বলেন? আপনি তো একজন সংবাদকর্মী, ভোটটা কোথায় চাওয়া হলো মিলাদে? মিলাদটা হলো একদম, বরং আজকে জামাতের একজন নেতার জানাজার সামনে ভোট চাওয়া হচ্ছে, ভাইরাল, আমি এই যে ফেসবুকে দেখছি আপনার এখানে বসে, তো ওগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না। অথচ একটা এত বড় একজন নেতা, উনারাই বলে অবিসংবাদিত নেতা, উনারাই বলে সার্বজনীন নেতা, সেই সার্বজনীন মানুষটা গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে চলে গেলেন। এখন তার চলে যাওয়া, আজকের যে জিনিসটা, আজকের যে সমস্যাটা চলে যাওয়ার, এবং আজকে থেকে 1 বছর পরে কি সেম আপনার কষ্ট হবে? এটা কি শেখ হাসিনা যে 40 বছর পরে সেমভাবে কাঁদতে পারে বাপ মরার কথা মনে করে? এটা তো আমরা বিএনপি তো এত অ্যাক্টিং জানে না। তো এখন একজন মানুষকে দাফন করার পরে তার নামে মিলাদ হবে, এটাই স্বাভাবিক। পুরো মিডিয়া আপনারা নিয়ন্ত্রণ করছেন।
এই অভিযোগের বিপক্ষে কি বলার আপনি আছে? নিজেই তো তার প্রমাণ। পুরা মিডিয়া, আপনি কি বিএনপি করেন? আপনি তো দিব্যি আছেন এখানে। আপনার যারা এখানে চিফ যা আছেন তারা কি করেন? বরং অন্য একটা দলের কথা বলা হয়, তারা দখল করেছেন ভিতরে। হয়তো একটা দুইটা বিএনপির নামমাত্র নামকো আসতে দিয়েছে, ভিতরে সবগুলো যারা বিশ্ববিদ্যালয় দখল করেছে, যারা আপনার সচিবালয় দখল করেছে, যারা আপনার সমস্ত বাংলাদেশের জেলাগুলা প্রশাসন দখল করেছে, তারাই কিন্তু এই মিডিয়া পাড়াও দখল করেছে। রাজিকুজ্জামান রতন, দোষারোপ এবং এই দখলের যে রাজনীতি, সেটি আসলে দীর্ঘদিন ধরে আমাদেরকে দেখতে হচ্ছে এবং এই ট্যাগিংটাও আসলে দীর্ঘদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। ট্যাগ থেকেও আসলে বেরিয়ে আসা যাচ্ছে না, দোষারোপ থেকেও বেরিয়ে আসা যাচ্ছে না। একই সময় আসিফ যখন বলেছেন বড় কোনো ব্যবসায়ের উপর নির্ভর না করে জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় এনসিপি, সেই সময় এনসিপির শীর্ষ নেতা থেকে শুরু করে সবাই নিজেদেরকে আসলে ব্যবসায়ী হিসেবেই হলফনামায় প্রমাণ করেছেন। দুটা জিনিস, যে রাজনীতিটা যদি একটা সুদূর প্রসারী লক্ষ্য থেকে প্রতিদিনের কাজ হয়, তাহলে মিছিল, মিটিং, সভা সমাবেশ এগুলোও কিন্তু একটা সুদূর প্রসারী লক্ষ্যে উপনীত হওয়ার জন্য প্রতিদিনের কাজ। তারই একটা পর্যায়ে নির্বাচনও আসে। তা নির্বাচনে প্রত্যেকটা দল তার লক্ষ্যকে সামনে রাখবে এবং তার বক্তব্যটাকে জনগণের সামনে নিয়ে যাবে। এই জন্য এটাকে নির্বাচনী ইস্তেহার দেয়, প্রচার প্রপাগান্ডা করে। এটা কথাগুলো যখন পরস্পর বিরোধী হয়ে যায়, তখন মানুষের মধ্যে কখনো কখনো বিদ্রুপ করে এটাকে নিয়ে, কখনো এখানে একটু বিনোদনও করে, কখনো কখনো এখান থেকে বিক্ষুব্ধও হয়। তিনটা ছোট ছোট উদাহরণ দিই। আসিফ সজীব ভুঁইয়া তিনি যখন উপদেষ্টা ছিলেন, তখন তিনি এক পর্যায়ে বলেছিলেন যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, নির্বাচন করতে গেলে 10 থেকে 20 কোটি টাকা লাগবে। আচ্ছা, এখন তিনি উপদেষ্টা নাই, তিনি আবার বলছেন জনগণের টাকার উপর নির্বাচন করতে হবে। আচ্ছা, 2 নম্বর যদি বলি, যে এখানে যারা নির্বাচনে এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাদেরটা যাচাই বাছাই করে টিকে গেছে, আপনি খেয়াল করে দেখুন তো, একটা জরিপ করুন, প্রত্যেকেরই হলফনামাটা কিন্তু নির্বাচন কমিশনে আছে। আমরা এটাও ভবিষ্যতে একটু দেখব যে তারা নির্বাচনে দাঁড়াবার সময় জনগণের কাছে আসলে সত্য কথাটা কি বললেন। পরে কি করবেন, পরের প্রশ্ন। কেউ যদি বছরে 3,60,000 টাকা রোজগার করে, তার ব্যাংকে 79 লাখ টাকা থাকতে পারে। কারো যদি 11% জায়গার উপর বাড়ির দাম 29 লাখ টাকা হতে পারে। কেউ যদি 70-80 হাজার টাকা মাসিক টিউশনি করে তার কোটি টাকার মতন সম্পত্তি থাকতে পারে। এগুলো কি প্রশ্ন তুলবে না? এখন এগুলো যদি প্রশ্ন তুলি, তখন যদি বলে, কেউ যদি বলে, ধরুন 5ই আগস্টের আগে যে সরকারটা ছিল, যাকে আমরা সবাই মিলে ক্ষমতা থেকে সরালাম, সে যদি বলে আমরা দোষ করেছিলাম, আমরা দুর্নীতি করেছিলাম, তোমরাও তো 1.5 বছরে কম করলে না, তখন কি এটা দোষারোপ হবে? নাকি সেটা হবে যে পরিবর্তন, যে অনিয়মের যদি প্রমাণ থাকে তাহলে তিনি যে কোনো বিচার মেনে নিতে প্রস্তুত আছেন? প্রমাণটা কে করবে? প্রমাণ করার জন্য তো একটা সময় লাগবে। প্রমাণ করার জন্য আমি বললেই সেটা যথেষ্ট নয়, কিন্তু যখন কাগজে থাকে সে কাগজের বিষয়গুলো তুলে ধরা দরকার। আচ্ছা, যেটা আমি বলতে চাইছিলাম যে দোষারোপ নয়, যুক্তিটা করা দরকার। এই যুক্তি পাল্টা যুক্তি তো হতেই পারে, কারণ আমরা কোনো একটা কথা বললে সেই কথা সবাই মেনে নেবে এমন তো কোনো আশা আমি করতে পারি না। তাহলে অন্যান্য রাজনৈতিক দলও তাদের মতো করে কথা বলবেন, এর মধ্য থেকে জনগণ দেখে নেবে, বেছে নেবে, যাচাই করবে যে কোনটা আসলে তার গ্রহণ করা উচিত। কিন্তু যদি এখানে টাকার খেলাটা হয়, এখানে যদি ধর্মের রাজনৈতিক ব্যবহারটা হয়, এখানে যদি পেশি শক্তির প্রভাবটা কাজে লাগে, এখানে যদি প্রশাসন এবং পুলিশকে কাজে লাগানোর কথা বলে, অথবা কখনো কখনো যদি কৌশলে কাউকে পরাস্ত করবার জন্য প্রশাসনকে ব্যবহার করা হয়, যেটাকে একসময় আমরা নির্বাচনী ব্লু প্রিন্টের মতো করতে দেখেছিলাম, তাহলে তখন কিন্তু আর রাজনীতিতে যুক্তিতর্কের খেলাটা থাকে না, তখন হয়ে যায় রাজনীতিটা কৌশলের খেলা, যেটা কৌশল করতে গিয়ে কৌশলের নামে আসলে অপকৌশল হয়। আমরা এই জন্য আমাদের বাসদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি যে নির্বাচন এলে জনগণের চেতনার মানটা যেন একটু উন্নত হয়, সেই চেষ্টাটা করি। কিন্তু আমরা নির্বাচন এলে প্রতিবার দেখি জনগণের চেতনার মানটা একটু নিচের দিকে, এবং আবারও সেই ট্যাগিং এর রাজনীতিতে এবং ফলে আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, এখন সে পরিবর্তন না, এটা আবর্তন হচ্ছে, মানে একই জিনিস ঘুরে ঘুরে আসছে। আরিফুল ইসলাম আদিব, একই জিনিস ঘুরে ফিরে আসছে, কিন্তু এনসিপি যারা তরুণ রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তাদের কাছে তো আসলে আমরা এই পরিবর্তনটা অনেক বেশি প্রত্যাশা করছিলাম। আপনারা এখন ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে এটিও বলেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন কিনা সেটি এখন বিবেচনা করবার সময় এসছে। আপনারা যদি অংশগ্রহণ না করেন, সেক্ষেত্রে আপনারা যাদের সাথে নির্বাচনী যাত্রায় যুক্ত হয়েছেন, তারা যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ না করে, নির্বাচনের ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে? আবারও ধন্যবাদ। আজকের সংবাদ সম্মেলনে আমাদের যে বিষয়টি বলেছে যে এখন পর্যন্ত আমাদের এই যে মনোনয়ন আমরা দেখেছি যে পুরোপুরি দ্বৈত নাগরিকের ক্ষেত্রে
আমাদের কাছে এরকম তথ্য আছে প্রায় 30-এর অধিক বিএনপির এরকম প্রার্থী যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, যারা হলফনামায় সেটার আবার ব্যাখ্যা কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে দেয়া হচ্ছে। দিচ্ছে। তারা ব্যাখ্যা তো দিবেই, কারণ তার ব্যাখ্যা যেটা দিবে ওইটাই এখন রাইট হবে, কারণ ওইটার প্রচারের জন্য প্রচার যন্ত্র আছে, ওইটা মিডিয়া এস্টাবলিশড করার জন্য মেরুদণ্ডহীন বুদ্ধিজীবীরা আছে। ফলশ্রুতিতে গুলশান, বনানী থেকে শুরু করে সব জায়গায় ধারাবাহিকভাবে হাজিরা দেওয়া তো শুরু হয়ে গেছে। তো ফলে সব জায়গায় সব কিছু হাজির থাকবে, যে যেটা ব্যাখ্যা যেটা বলবে এবং সেটার ব্যাখ্যা প্রতিষ্ঠিত করার জন্য। কারণ সব কিছু সবসময় ট্রুথ, সত্য যে প্রতিষ্ঠিত হয় এটা সবসময় তো নাও হতে পারে, কারণ পাওয়ার অনেক সময় সত্যকে প্রতিষ্ঠিত করে, এবং এটার একটা উদাহরণ আমরা দেখে থাকি। তো সেই জায়গার থেকে এই যে ধরেন এখন পর্যন্ত 3 জনের হয়তো মনোনয়ন বাতিল হয়েছে, বা আরও 1-2 জনের বিষয়টা নিয়ে আলোচনা চলছে, কিন্তু আপনার ধরেন যদি এরকম হয় যে নির্বাচন হয়ে গেল, তারপরে প্রকাশ পেল আরও 2 জনের যে তার আসলে দ্বৈত নাগরিকত্ব ছিল এবং তিনি এই তথ্য গোপন করেছেন, তখন বিষয়টি আপনার আবার কি আবার আদিব, দাঁড়াবে? আপনারা যাদের সাথে নির্বাচন করছেন, জামায়াত ইসলামী, তাদের আসলে পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি ভিডিও ভাইরাল হয়েছে, সেটি নিয়ে আসলে কেন আপনারা কোনো অভিযোগ করছেন? আপনারা একসাথে নির্বাচন করছেন বিধায় সেই কৌশলে আপনারা অংশীদার। কৌশলের জায়গাটির থেকে না, দেখেন পোস্টাল ব্যালট সরকারের ইসির এবার প্রথম পদক্ষেপ, মানে এর আগে তো আমাদের কখনো এই ধরনের পোস্টাল ব্যালটের সিস্টেম ছিল না। ফলশ্রুতিতে ইসি কিভাবে পোস্টাল ব্যালট পৌঁছাবে, সেটা দেশে কিভাবে আসবে, কোন প্রক্রিয়ায়, সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের ত্রুটি থাকে সেটা তো ইসির এই বিষয়ে কার্যকরী উদ্যোগ নেওয়া উচিত। আর যে বিষয়টি বলছে যে 2-1 জনের বাসায় সম্ভবত পাওয়া গেছে, এটা নিয়ে আমরা খুব বেশি সুস্পষ্টভাবে আমরা তেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যতীত মূলধারার মাধ্যমে এটার আমরা কোনো ধরনের খুব বেশি জায়গাটা আমরা দেখা হয় না। তো সেক্ষেত্রে যদি এটা করে থাকে সেটা তো অবশ্যই উচিত না, কারণ স্বাভাবিকভাবে নির্বাচনকে নিজের মতন করে প্রভাবিত করতে চাওয়াটা এটা তো কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পড়ে। জি, আপনি যেটি বলছিলেন বিশেষ কিছু এলাকাতে হাজিরা দেওয়া শুরু হয়ে গেছে, নির্বাচনকে সামনে রেখে আসলে এই হাজিরা দেওয়া শুরু হচ্ছে কিনা, এবং বড় রাজনৈতিক দলগুলোর কাছাকাছি যাওয়ার যে সুযোগ আসলে সেটি আসলে যারা সুযোগ সন্ধানী তারাই নিচ্ছেন, কিন্তু ট্যাগিংটা আসলে সবাইকে দেওয়া হচ্ছে কিনা, দোষারোপের রাজনীতিটা সবার সাথেই করা হচ্ছে কিনা, সেটি আসলে কি প্রভাব পড়তে যাচ্ছে নির্বাচনে, এই জায়গায় আলোচনায় ফিরতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। রাজিকুজ্জামান রতন, বারবার নানানভাবে আসলে একে অপরকে দোষারোপ করা হচ্ছে, একটি বিশেষ এলাকায় হাজিরা দেওয়া শুরু হয়ে গেছে, সেই অভিযোগ যেমন আছে তেমনি নানানভাবে ট্যাগিংয়েরও আমরা অভিযোগ শুনছি। আর কতদিন আসলে এই দোষারোপের রাজনীতি হবে, আর কতদিন দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে আমাদের সময় লাগবে, গণতন্ত্রের পথে আমরা হাঁটা শুরু করতে পারবো? যতদিন দোষ থাকবে ততদিন হয়তো দোষারোপও থাকবে। তো এই দোষ থেকে মুক্ত হওয়ার একটা চেষ্টা করতে হবে। আমাদের যেটা করা সেটা কি দরকার, রাজনৈতিক দলগুলো করছে না। যেমন ধরুন অভ্যুত্থানের পরপর আমাদের তরুণ যাদের উপর আমাদের স্বপ্ন, বিশ্বাস, আশা অনেকে সমর্পণ করেছিল, তাদের ওখানেও ডিসিদের আমরা ঘোরাঘুরি করতে দেখেছি। আবার এখন যখন নির্বাচনের হাওয়া বুঝে মনে করছেন যে তারা কোন দিকে যাবেন, কার কাছে যাবেন, তারাও কিন্তু বিনিয়োগ করছেন। এই যে আমাদের দেশের অবৈধ আয়, কালো টাকা, তারপরে অনুপার্জিত আয় যাদের থাকে, অথবা সেই আয়টা যারা করতে চান, তারা সব সময় একটা শক্ত খুঁটি ধরতে চান। সেই খুঁটিটা হচ্ছে ক্ষমতার খুঁটি। ফলে তারা বুঝতে চেষ্টা করেন যে ক্ষমতার বাতাসটা কোন দিকে। নির্বাচন না হলেও কারা ক্ষমতা ভোগ করেন, নির্বাচন হলে কারা ক্ষমতায় আসতে পারেন, কাদের প্রশাসনের খুঁটিটা শক্ত। আবার কেউ কোনো কোনো ক্ষেত্রে আবার বিদেশের খুঁটিটাও অনেকে দেখার চেষ্টা করেন, যে শুধু যে গুলশানে ঘোরাঘুরি করছেন তা না, কখনো কখনো দূতাবাসগুলোতেও ঘোরাঘুরি করতে আমরা দেখি। এগুলো সব কিছুর পেছনে একটাই উদ্দেশ্য, যে কোনো না কোনোভাবে ক্ষমতার ছায়ার নিচে থাকা, ক্ষমতার প্রশ্রয়ে থাকা। যখন কেউ ক্ষমতার প্রশ্রয়ে থাকে তখন সেখানে নীতি থাকে না। তো তখন যে যেতে পারে না তার এক ধরনের সে দোষারোপ করে, আর কেউ কেউ বলে এটা উচিত নয়, সে একটা ঔচিত্যবোধ থেকে করে। ফলে যখন কেউ সমালোচনা করে, সমালোচনার দুটো দিক থাকতে পারে। একটা হচ্ছে নীতিগত জায়গা থেকে সমালোচনা করা, আর একটা হলো প্রতিযোগিতায় হেরে গিয়ে সমালোচনা। কিন্তু রাজিকুজ্জামান রতন, এরকম অভিযোগও আছে যে আসলে কোনো রাজনৈতিক দল চেষ্টা করছে শুধু প্রতিপক্ষের উপর দোষারোপ করে কোনো না কোনোভাবে নির্বাচনটাকে ঠেকিয়ে রাখা যায় কিনা। সেটা তো অনেকভাবে অনেক কথা আসছে, যে নির্বাচনটা না হওয়ার একটা বাতাস সব সময় বইছে, যে কারণে মানুষ মাঝে মাঝে জিজ্ঞেস করে নির্বাচন হবে তো, নির্বাচন সুষ্ঠু হবে তো। যে নির্বাচনে তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরেও যখন এটা কেউ বলে, তখন বুঝতে হবে যে জনগণের মধ্যে এমন কিছু মেসেজ হয়তো চলে যাচ্ছে
যে নানা কূটকৌশলে নির্বাচনটাকে হয়তো ঠেকিয়ে দেওয়া যাবে। তো নির্বাচনটা ঠেকিয়ে দিলে কি হবে? দেশের অর্থনৈতিক অবস্থাটা কি দাঁড়াবে, রাজনৈতিক এবং সামাজিক অবস্থাটা কি দাঁড়াবে, এবং এলাকায় এলাকায় যে দখলদারিত্বের জায়গা আছে সেই দখল কি আবার পাল্টা দখলের জায়গা আবার চলে যাবে? দখল পাল্টা দখলের লড়াইয়ে আবার লিপ্ত হয়ে যাবে মানুষ, কিংবা মানুষকে লিপ্ত করে ফেলা হবে? এগুলো নিয়ে কিন্তু নানা আশঙ্কা আছে, উত্তেজনা আছে। সেই জায়গাগুলোতে আসলে রাজনৈতিক দলগুলো কেন নিজেদের মধ্যে পরিবর্তন আনছে না? আরিফুল ইসলাম আদিব, তারেক রহমান এইটুকু আমি একটু বলেছেন। বলে শেষ করি যে এই ক্ষেত্রে একটা জিনিস বলা উচিত, নির্বাচন কমিশনটা হচ্ছে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে কাজ করবার জন্য নানা দিক থেকে সমালোচনা করা উচিত, কিন্তু এইটা করা উচিত নয় যদি নির্বাচন কমিশনকেই এখন দোষারোপ করা বাতিল করে ফেলার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু এই অজুহাতে আবার নির্বাচনটাও পিছিয়ে যেতে পারে। আরিফুল ইসলাম আদিব, এরকম অভিযোগ আছে আসলে আপনাদের বিরুদ্ধে, জামায়াত এবং এনসিপি দীর্ঘদিন ক্ষমতায় না থেকেও ক্ষমতা ভোগ করবার জন্য আসলে এরকম কোনো চক্রান্ত করছে, এই অভিযোগ রাজনৈতিক দলগুলো করছে, আপনারা কি বলতে চান? না, ক্ষমতা ভোগের তো এখানে বিষয়টি আসেনি। ক্ষমতার ভোগ এখানে যে গভর্নমেন্ট বা যে সরকার গঠিত হয়েছে সেই জায়গার থেকে তো আপনার সব অধিকাংশ রাজনৈতিক দলেরই তো মতামত কিংবা সম্মতিতে হচ্ছে, এবং যারা সরকার উপদেষ্টা আছেন আপনার তাদের সাথে হৃদ্যতা বলেন, দীর্ঘদিনের সম্পর্ক বলেন। আমরা তো সরাসরি দেখেছি যে বিএনপির মহাসচিবের বাসায় একসাথে ধরেন আড্ডা, অনেক কিছু হয়েছে, তখন সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না। আমরা 3-4 জন উপদেষ্টা জাতীয় পার্টির হ্যাঁ বলি, জাতীয় পার্টির আহ্বায়ক থেকে শুরু করে সবাইকে দেখেছি একসাথে বসে ধরেন কবিতা আবৃত্তি থেকে শুরু করে নানা কিছু করছে। তখন কিন্তু সেটা কিন্তু আপনার হচ্ছে নিউজ করা বলেন, ডিজিটাল মাল্টিমিডিয়া, সেটা কিন্তু আসে না। আবার একই সাথে যখন দেখেছে যে কোনো একটা সম্ভবত ভিডিওতে সম্ভবত আসিফের সাথে উপদেষ্টা থাকাকালীন আমাদের 2-3 জন সদস্যর হোটেলে কথা হয়েছিল, সেটি আবার খুব করে হচ্ছে প্রচার করা হয়েছে। ফলে সেই জায়গা থেকে আমরা যে বিষয়টি আমরা বলেছিলাম যে এখানের অভ্যুত্থানের ফলে একটা ফ্যাসিবাদ তো শুধুমাত্র একটা রাজনৈতিক দল কায়েম করে না, ফলে ফ্যাসিবাদটা এখানে কায়েম হয়েছিল আওয়ামী লীগ রাজনৈতিক দল আকারে, এবং তার মানে সুবিধাভোগী ব্যবসায়ী গ্রুপ, মিডিয়া এস্টাবলিশমেন্ট এবং সরকারের ভিতরে প্রশাসন, 4টা অংশের সম্মিলিত প্রয়াসে কিন্তু হয়েছিল। ফলে রাজনৈতিক অংশ এখান থেকে উৎখাত হলেও তার যে রেখে যাওয়া অন্য এস্টাবলিশমেন্ট, তারা সেখানে আওয়ামী লীগের অল্টারনেটিভ অন্য শক্তির ছত্রছায়ায় যাওয়া কিংবা তাদেরকে ধরে হচ্ছে মূলত নতুন করে আবার একটা চক্র তৈরি করার চেষ্টা করছে। আওয়ামী লীগ কি তাহলে বিএনপিকে ধরে নতুন করে চক্র তৈরি করার চেষ্টা করছে? না, আওয়ামী লীগ বিএনপিকে ধরে করছে না এখানের, কারণ আমলাতন্ত্রে যারা থাকে এদের আসলে আওয়ামী লীগও আপনি বলতে পারবেন না, এদের চরিত্রই হচ্ছে প্রভু খোঁজা। নতুন করে আপনার চেঞ্জ হবে, ভোট হবে, নতুন নির্বাচন হবে, নতুন করে সে প্রভু খোঁজে, কারণ তার চরিত্রটাই অনেকটা ওই রকম। তো সেই জায়গার থেকে হচ্ছে সে তার নতুন প্রভু খোঁজার চেষ্টা করতেছে, তাকে নিয়মিত হচ্ছে খুশি রাখা, তার পদোন্নতির জন্য হচ্ছে ধারাবাহিকভাবে চেষ্টা করা, এই জায়গাগুলো চলছে। তো ফলে এই যে ধরেন এস্টাবলিশমেন্ট, তারা দেখেছে যে অভ্যুত্থানের পরবর্তীতে যে রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তিগুলো আসছে, তারা যদি রাজনৈতিকভাবে আরও বেশি শক্তিশালী হয়, তাহলে তাদের সেই পুরনো যে রেখে যাওয়া কাঠামো সেগুলো অনেকগুলোই ভেঙে পড়বে, কারণ তাদেরকে সেই কাঠামোতে তারা অ্যাকোমোডেট করতে পারবে না। ফলশ্রুতিতে আপনি বলেন পুরো সামগ্রিক প্রক্রিয়াটায় এই নতুন শক্তি বলেন কিংবা নতুন অন্য কোনো রাজনৈতিক দল বলেন, তাদেরকে নানা ধরনের ফ্রেমিং করা, তাদেরকে হচ্ছে চরিত্র হনন থেকে শুরু করে সব কিছুর একটা বড় ধরনের প্রচেষ্টা চলে, সেটাই কিন্তু ধারাবাহিকভাবে। নীলুফার চৌধুরী মনি, এই যে বড় দল আসলে নানানভাবে অন্য রাজনৈতিক দলগুলোকে চরিত্র হনন করা থেকে শুরু করে তাদেরকে ছোট করে তোলার প্রচেষ্টা করছে, এই যে অভিযোগ, সেই জায়গাটিতে আসলে বিএনপি তো এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, আপনারা আসলে নিজেদের মধ্যে পরিবর্তনটা তাহলে কেন আনছেন না? দেখেন, আমরা তো নিজেরাই চরিত্র হননের শিকারে পরিণত হয়েছি। আপনি যে বললেন এখানেই তো কিছুটা সততার অভাব আছে, কারণ বিএনপি যদি সবচেয়ে বড় দল হয়, বিএনপিকে সকাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত, সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত শুরু করে যেভাবে চরিত্র হননের কাজ করা হয়। আচ্ছা, আমি বিএনপি সমগ্র বিএনপি বাদ দিলাম, আমি বিএনপির একজন কর্মী। আমাকে গত 3-4 মাসে যত সাইবার বুলিং করা হয়েছে, আমি হিসাব করে দেখেছি আমার 70 প্রজন্ম একসঙ্গে জোড়া দিলেও এত গালির শিকার হয় নাই। তো এই যে প্রতিদিন যে বুলিংয়ের শিকার করছে, প্রতিদিন যে গোয়েবলসের থিওরির মতো একটা কথা বারবার বলতে বলতে ওটাকে সত্যে রূপান্তরিত করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, এটা সরকারের পক্ষ থেকে কি কোনো রকম
কোনো রকম আপনার ঝুঁকি নেওয়া হয়েছে, কোনো রকম শাস্তির ব্যবস্থা করা হয়েছে? যে বা যারা করছে তাদের একটা শক্তিশালী বটবাহিনী আছে, সেই বটবাহিনী দিয়ে তারা করে, আবার বক্তব্য বাহিনী দিয়েও তারা করে। এদিকে বটবাহিনী ছড়ায় সোশ্যাল মিডিয়ায়, আবার বক্তারা বক্তৃতার মাধ্যমে ছড়ায়। এই যে ছড়ায়, অথচ তাদের যে ধরনের নোংরামো আছে, আমরা কিন্তু সর্বোচ্চ বললে একবার বললেও তাইতেই আমাদের লজ্জা লাগে, দ্বিতীয়বার তৃতীয়বার আর আমরা কোথাও এগুলা বলি না। তো এই যে করা হচ্ছে, আজকের যে রাজনীতি যে জায়গায় দাঁড়িয়েছে, কে যে সৎ কথা বলতে গিয়ে ধরা খাচ্ছে, আবার কেউ অসতের চরম পর্যায়ে গিয়ে আপনার মনে করেন যে এখন তো আপনার নাই, আপনার অভ্যুত্থান নাই, এখন আমি যা করব সেটার বিচার হওয়া উচিত, তাই না? কিন্তু এখন যখন কথা হয় কোনো সন্ত্রাসী কার্যক্রম নিয়ে, ধরেন মব বলল, মব মুখ দিয়ে আমি যেটাই বলি, সন্ত্রাসী বলি, মব বলি, যেটাই বলি, নামে কিচ্ছু আসে যায় না, আপনার হলো, সেটারও বিচার চাওয়া যাবে না। এখন যদি দায়িত্বশীল ব্যক্তিরা যদি এই ধরনের কথা বলে, বিএনপি নেতাকর্মীরা ইসির সামনে গিয়ে মব সৃষ্টি করছে, এই কারণে ইসি আপনাদের পক্ষে সব রায় দিচ্ছে। কোথায় বিএনপি নেতারা মব সৃষ্টি করছে? বরং বিএনপি নেতারা সবাই যখন আপনার বলেন না কৃষ্ণ করলে লীলা খেলা আর বিএনপি করলে দোষ, সবাই ইসিকে সারাক্ষণ ঘেরাও দিয়ে রাখছে, ইসির এখানে যা ইচ্ছা তাই করছে। আর বিএনপির ছাত্রদল তাকে ঘেরাও করেছে যৌক্তিক কারণে ঘেরাও করার পরে বিএনপির মহাসচিব কিন্তু ইসির পক্ষেই কথা বলেছে, ওই সময়টাই গিয়েছে। তাহলে আপনি বলেন তো, ছাত্রদল তো এমন কিছু করে নাই, আগুন জ্বালায় নাই, আপনার কুশপুত্তলিকা দাহ করে নাই, এই ইসির 2 গালে জুতা মারতে চায় নাই, যেটা সব সময়ের জন্য আমরা দেখছি, আমরা শিকার হচ্ছি। আপনার কোথায় শাহবাগের মোড়ে, আপনার কোথায় বিশ্ববিদ্যালয়ের মোড়ে, কোথায় আপনার শহীদ মিনারে, এই জায়গাগুলো আমরা সাফার করছি। কিন্তু আমরা তো ইসিকে বা সরকারকে আজ পর্যন্ত দেখেন যে সরকারকে আমরা টকশোতে হয়তো বা সরকারের সমালোচনা করছি 2-1 জন, কিন্তু বিএনপির কেন্দ্র থেকে খুব উচ্চ লেভেল থেকে সরকারের চরমভাবে কোনো সমালোচনা করেছে? সরকার এত কিছুর পরেও সরকার নিজে ভোট চাচ্ছে, সরকার নিজে বলছে একটা দল থেকে অনেক তরুণরা বিজয়ী হবে এবং মন্ত্রী এমপি হবে, তারপরেও কি আমরা কি কিছু বলেছি? বিএনপি কিছু বলেছে? কিছুই তো আমরা বলি না। অথচ তারাই বিএনপির নামে আঙ্গুল তুলছে, বিএনপি এই করছে, বিএনপি ওই করছে, বিএনপি সরকারের আসলে বেরিয়ে আসুক বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। নীলুফার চৌধুরী, মনির, রাজিকুজ্জামান রতন, আরিফুল ইসলাম আদিব, ধন্যবাদ আজকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জিপি তিস্পাত নিবেদিত রাজখান থেকে। ফিরবো আগামীকাল রাত 9-10টায় নতুন রাজখান নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।